স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঢাকা সহ 4 বিভাগে আজও বৃষ্টিপাত, আরও বৃষ্টির পূর্বাভাস। ফেনীর 14 স্থানে বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত, পানিবন্দী অনেকে, জলাবদ্ধতায় ভোগান্তি। টানা বৃষ্টিতে কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে কয়েক লাখ মানুষ, মানা হচ্ছে না সরে যাওয়ার নির্দেশনা। এবং এসএসসি পরীক্ষার ফল প্রকাশকাল, ফেল বা খারাপ করলে আত্মহত্যার প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের সচেতন থাকার তাগিদ বিশেষজ্ঞদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লঘুচাপের প্রভাবে আজ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া পাহাড়ি বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। গত কয়েকদিন থেকে একটা লঘুচাপ ছিল, এটা আমরা বলি গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল, তার পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে খুলনা, বরিশাল এইসব জায়গায় অবস্থান করছিল এবং এর প্রভাবে বেসিক্যালি বৃষ্টি হচ্ছে। গতকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে হয়তো সেই পরিমাণ হবে না। তবে যেটা হচ্ছে যে লঘুচাপটা রয়েছে এটা আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে, হয়তো আগামীকাল এটা ঝাড়খণ্ড তার আশেপাশে এলাকায় চলে যাবে। সেক্ষেত্রে হয়তো বৃষ্টির মাত্রা কালকে অনেকটা কমে যাবে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 14টি স্থানে বাঁধ ভেঙেছে। অবর্ণনীয় দুর্ভোগে ফুলগাজী ও পরশুরাম উপজেলার মানুষ। 2 উপজেলায় খোলা হয়েছে 131টি আশ্রয়কেন্দ্র। বিপর্যস্ত নোয়াখালী, বাগেরহাট, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে জনজীবন। ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 14টি স্থানে বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরামের অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী কয়েক হাজার মানুষ। মুহুরী নদীর পানি এখনো বিপদসীমার 85 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা বহুত কষ্ট ভাই, বারবার ভাঙতেছে, কোনো সংস্কার না, পাথর ভাঙতে সব চলে গেছে। আমার খালো তো বাড়ি ঘর গেছে, ছোট তার ঘর গেছে, আমাদের ঘর তো গেছে, আমার বড় বাড়ির ঘর তো চলে যেতেছে, আমাদের বাড়ি অর্ধেক চলে গেছে। এখানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাঁধ এবং কি বেড়িবাঁধ দেওয়ার কারণে সব কিছু মানুষের ঘর বাড়ি, কাঁচা বাড়ি, বিল্ডিং সব ভেঙে চুরমার হয়ে গেছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসন জানায়, ফুলগাজী ও পরশুরামে 131টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে নোয়াখালীতে টানা 3 দিনের বৃষ্টিতে হাতিয়া ছাড়া জেলার 8 উপজেলা ও পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভেসে গেছে মাছের ঘের, আমনের বীজতলা ও সবজি ক্ষেত। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, কোনো যানবাহন চলতেছে না, অটো চলতেছে না। এই কারণে আমরা তারা অফিসগামী, আমরা হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যাইতে পারতেছি না, আমাদের অনেক কষ্ট। রাস্তাঘাট সব বৃষ্টিতে ডুবে গেছে, আমরা চাকরিজীবী যারা তারা যাতায়াতের জন্য বিঘ্ন করছে। চট্টগ্রামে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, এতে কিছু কিছু এলাকায় জলজট দেখা দিয়েছে। নগরীর ওয়াসামোড়, কাপাসগোলা সহ নিচু এলাকাগুলোতে পানি উঠেছে। ভোগান্তিতে পড়েছে জনজীবন। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সর্বশেষ 24 ঘন্টায় চট্টগ্রামে 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রাম নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিট। বাগেরহাট সদর, মোড়লগঞ্জ, মোংলা, শরণখোলা, রামপাল সহ জেলার 9টি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। গেল 24 ঘন্টায় জেলার 1105 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার সব নদীর পানি 1 থেকে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে বেশ কিছু চিংড়ির ঘের। কুমিল্লার গোমতী নদী ও বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, ফেনী, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে জলাবদ্ধতার খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা।
আমি আছি এই মুহূর্তে ফেনীর ফুলগাজীর মুনশার এলাকা। এই সড়কটি দিয়ে ফুলগাজী থেকে ফেনী থেকে ফুলগাজী পরশুরাম এবং বিলুনিয়া যাওয়া হয়। এই সড়কটা বিভিন্ন স্থানে কিন্তু ডুবে আছে। এই সড়ক দিয়ে সিএনজি সহ রিক্সা কোনো যানবাহন চলাচল করছে না। আমরা দেখতে পাচ্ছি অবস্থায় কিছু কিছু ট্রাক্টর এবং পিকআপে করা অবস্থায় কিছু কিছু লোকে এখানে পারাপার করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল ফেনীর ফুলগাজী এবং পরশুরামের 14টি স্থানে বাঁধ ভেঙে মুহুরী, কহুয়া, সিলুনিয়া 14টি স্থানে বাঁধ ভেঙে অবস্থায় এই এলাকার প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার মাছের ঘের, মানুষের ঘর বাড়ি সব পানিতে ভেসে গিয়েছে। এখানে অবস্থা বর্তমানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। গতকাল থেকেই থেমে থেমে ঝড়ো হওয়া এবং দমকা হওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টি বইতে শুরু করেছে। সেই সাথে জেলার একমাত্র চেঙ্গি নদী 2 কুল উপচে গিয়ে আশেপাশের এলাকাগুলো প্লাবনে হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকালবেলা থেকেই তারা মাইকিং করছে যাতে যারা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে অবস্থান করছে তারা যাতে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে আসে। এই নিয়ে জেলা সদরে মোট 4টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই 2টি হচ্ছে শালবন এলাকায়, আর একটি হচ্ছে শিশু সরকারি প্রাইমারি স্কুল, আর একটি হচ্ছে টেকনিক্যাল ভোকেশনাল কলেজে। এই বৃষ্টিপাতের কারণে আসলে বান্দরবনের এখন যে অবস্থা, বান্দরবনের জনজীবন থমকে গেছে। বান্দরবনের অনেক মানুষ আসলে কষ্টে পড়ে গেছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন বর্তমানে বান্দরবনে যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সেই বৃষ্টিপাতের কারণে যাতে দুর্ভোগ কমে যায় এবং সাধারণ জনগণ যাতে কষ্টে না পড়ে, এবং যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, পাহাড় ধস বা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তারা যাতে আশ্রয়কেন্দ্রে আসতে পারে সেজন্য আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং পর্যাপ্ত খাদ্য নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করেছে। টানা বৃষ্টিতে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন পার্বত্য জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে কয়েক লাখ মানুষ। নিরাপদে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও মানা হচ্ছে না নির্দেশনা। কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এক যুগ আগেও শুধু সবুজে আচ্ছাদিত ছিল এই রাঙামাটির পাহাড়গুলো, কিন্তু সময়ের পরিক্রমায় পাহাড়গুলোর উপর গড়ে উঠেছে শত শত বাড়িঘর স্থাপনা। 2017 সালে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় প্রাণহানি হয় 120 জনের, কিন্তু এ ঘটনার 8 বছর পরও টনক নড়েনি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের। বরং যেসব পাহাড়ে দুর্ঘটনা হয়েছে সেগুলোতেই ফের নতুন করে আরও বসতি গড়েছেন স্থানীয়রা। বেশ দামে তো 5 লাখ 10 লাখ টাকা দিয়ে তো আমরা জায়গা কিনতে পারতেছি না, সেজন্য আমরা কম দামে এখানে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে জায়গা নিতে পারছি, সেজন্য এখানে থাকতে পারতেছি। কক্সবাজার শহরের লাইট হাউস, বিজিপি ক্যাম্প, ঘোনারপাড়া, বৈদ্যখোনা, পাহাড়তলি এবং পাশের ঝিলংজা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অর্ধলক্ষাধিক পরিবার। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে তাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের তোড়জোড় শুরু হলেও নির্দেশনা মানতে চাচ্ছেন না কেউ। পুলিশ প্রশাসন নিয়ে আসে, আইসা কয়েকবার নিচ্ছে, 2-3 বার নিচ্ছে, নেওয়ার পরে গেছি, এখন এবারে ডাকছি, আর কিছু যায়নি। এদিকে প্রতিনিয়ত পাহাড় দখল করে বিক্রি করে চলেছে একটি চক্র, অথচ এর বিরুদ্ধে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। অভিযোগ এলাকাবাসীর। এই মানুষগুলোই পাহাড় কাটছে, এই মানুষগুলোকে কিছু মানুষ আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং আইনের পরিপূর্ণ ব্যবস্থাপনা না থাকায়, বনের জমি সুরক্ষিত না থাকায়, জেলা প্রশাসনের খাস জমির ব্যবস্থাপনার সঠিক না থাকায় আজকে এই যে প্রায় 2 লক্ষ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। খাগড়াছড়িতে পাহাড় ধসের বিষয়ে সতর্ক করা হচ্ছে। সর্বতভাবে মানুষকে প্রতিনিয়ত সতর্ক করছি এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো খোলা রয়েছে এবং সেখানে তারা আসা মাত্র আমরা খাবার পরিবেশন করব, আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। কক্সবাজার সহ চট্টগ্রামের বিভিন্ন পার্বত্য জেলায় 300-র উপর এলাকার বাড়িঘর স্থাপনা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। আগামীকাল প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। প্রতি বছর দেখা যায় ফেল বা খারাপ করা শিক্ষার্থীদের অনেকেই আত্মহত্যার চেষ্টা করে, কারো কারো প্রাণও যায়। পরীক্ষার ফল জীবনের চেয়ে মূল্যবান নয়, তাদের মধ্যে এই বোধ জাগাতে অভিভাবক ও শিক্ষকদের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জ রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের সহায়তায় রিপোর্ট করছেন মহসিন আশরাফ। অভিমান নিয়ে যে চলে যায় সে হয়তো মুক্তি পায়, কিন্তু তার পরিবারকে সইতে হয় মৃত্যু সমান যন্ত্রণা। কারো জানি কপালে এরকম না হয়, আমার শোনা যাবে অকালে জয়রা গেছে, আর জানি কেউ এবার অকালে জয়রা না।
নাজিরা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় ফেল করতে পারেন এমন আশঙ্কায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। আমি টাকা পয়সা দিয়ে খরচ করবো, আমি লেখাপড়া করাম, তুমি ভালো করে লেখাপড়া করবে, টাকা পয়সার জন্য চিন্তা করবো না। আমি এটা 5-এ বৃত্তি পাইছিল, হঠাৎ করে কোন জ্বরে পড়ে গেলাম, পড়ে যা মেয়েটা শেষ হয়ে গেছে। কুড়িগ্রাম উপজেলার কাশীপুর ইউনিয়নের গঙ্গাঘাট MS উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল রোমানা আফরোজ। কয়েকটি বিষয়ের পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা শেষ হওয়ার আগেই আত্মহত্যা করে সে। প্রিপারেশন তেমন ভালো হয়নি, পরীক্ষা দিয়ে আসি বললো। এখন বাড়িতে ওর মা রাগারাগি করছে, করে ওর মা গেছে বাসা থেকে চলে, এই এখন আর সহ্য করতে পারেনি ওটা। এ দুটি ঘটনা উদাহরণ মাত্র। পরিসংখ্যান বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর গড়ে 17 জন শিক্ষার্থীর মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে, যার মধ্যে অনেকেই মারা যায়। এত মানুষের মধ্যে 12 জন মারা গেছে, তো কী হয়েছে? সংখ্যাটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে একটা শিশু যদি আমাদের ভুলে মারা যায়, সেটা আমাদের সমস্ত জাতির একটা বিষয়, চিন্তার বিষয়। এবং কেন মারা যাবে? এবং আমরা তো পরীক্ষাটাকে বা ইয়েটাকে পুরোপুরি বাণিজ্য করে ফেলেছি। সবাই ভাবছে সবাই ফার্স্ট হবে, সবাই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে। এর বাইরেও যে জীবন আছে, এর বাইরেও যে অনেকে অনেক ভালো করতে পারে। ভারতের রাষ্ট্রপতি ছিল APJ, উনি ফেল করেছে 2 বার, তারপরে তো উনি মহাবিজ্ঞানী হয়েছেন। এটা জীবনটা এখানে শেষ না, এটা জীবনটা আরও অনেক বড়। আগামীকাল দেওয়া হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এই শিক্ষার্থীও অপেক্ষায় ফলাফলের, তার চিন্তা ভিন্ন। তাকে আবার ট্রাই করা উচিত, সে যদি না পারে সমস্যা না, সে আবার ট্রাই করবে, সে চেষ্টা করতে থাকুক। খারাপ ডিসিশন না, আমার মনে হয় যে না, উচিত না এটা। ফল প্রকাশের পর অনেক অভিভাবক ও প্রতিবেশীদের সমালোচনার ভয়েও অনেক শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয় বলে মনে করেন এই অভিভাবক। বাচ্চাদেরকে আবার বুঝে নেক্সট টাইমের জন্য তৈরি করে নেওয়া উচিত। কারণ ওনাদেরকে, বাচ্চাদেরকে এই খারাপ কথা বলা যাবে না, বাচ্চাদের গালিগালাজ করা যাবে না। হয়তো একটা ফেল করছে, নেক্সট টাইম আর একবার পরীক্ষা দিলে হয়তো পাস করবে। শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মনোবিজ্ঞানী নিয়োগ দেওয়া, আলাদা সেশন রাখার পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানীরা। যে এই রেজাল্টই জীবনের শেষ রেজাল্ট না, এটা একটা স্টেজ। কেউ যদি সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার করে, কেউ যদি সুইসাইডাল থট ডেভেলপ করে বা সুইসাইডাল অ্যাটেম্প নেয়, এগুলো খুবই হবে নিজেকে বলা ইমম্যাচিউর একটা বিহেভিয়ার হবে। বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানী বলছেন এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে ফলাফল নয়, জীবনের প্রতি থাকবে ভালোবাসা। মহসিন আশরাফ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি NCP। এরপর ঝিনাইদহে পদযাত্রা ও পথসভা করবে তারা। দুপুর 12টার দিকে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন NCPর কেন্দ্রীয় নেতারা। চুয়াডাঙ্গায় পৌঁছে আলমডাঙ্গায় পথসভা করেন তারা। এ সময় নেতারা বলেন, এখনো জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। বৈষম্যহীন বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। এরপর ঝিনাইদহে একই কর্মসূচি রয়েছে NCPর। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আজ ওয়াশিংটনে শুরু হবে। চলবে 11 জুলাই পর্যন্ত। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR দপ্তর এই আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়, 14টি দেশের নেতার কাছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো চিঠির পর বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর মধ্যে রয়েছে যারা এই আলোচনা পুনরায় শুরু করছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করবে চীন, জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সকালে রাজধানীতে এক সেমিনার শেষে তিনি আরও বলেন, বাংলাদেশের এ সমস্যার মোকাবেলার সামর্থ্য রয়েছে। সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা চলছে এবং ব্যবসা, বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে সহযোগিতায় 12টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর আগে সেমিনারে চীনের রাষ্ট্রদূত জানান, চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, চীনের জন্য দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে। ওয়ালটন মাইক্রো টেক কর্পোরেশন সম্প্রতি গ্রাভিটন সিরিজের নতুন 7টি মডেলের কার ব্যাটারি বাজারে এনেছে। জাপানের উন্নত প্রযুক্তিতে তৈরি এসব ব্যাটারি প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও অটোরিকশায় ব্যবহার উপযোগী। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের কার ব্যাটারিগুলো উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির MD SM মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা এবং CEO অফিসার নিশাদ তাসলিম সূচি। আন্তর্জাতিক অবরুদ্ধ গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মঙ্গলবার সন্ধ্যায় অনির্ধারিত আলোচনাটি 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে। এ সময় কোনো মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। দুই নেতার আলোচনা চলাকালে ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত 95 প্যালেস্টাইনিকে হত্যা করেছে। এর আগে সোমবার হোয়াইট হাউসে এ নিয়ে দুই নেতা কয়েক ঘন্টা বৈঠক করেছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইসরায়েলি 10 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। দুপুরের সংবাদ শেষ করছি। যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা সহ 4 বিভাগে আজও বৃষ্টিপাত, আরও বৃষ্টির পূর্বাভাস। ফেনীর 14 স্থানে বাঁধ ভেঙে 30 গ্রাম প্লাবিত, পানিবন্দী অনেকে জলাবদ্ধতায় ভোগান্তি। টানা বৃষ্টিতে কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে কয়েক লাখ মানুষ, মানা হচ্ছে না সরে যাওয়ার নির্দেশনা। এবং SSC পরীক্ষার ফল প্রকাশকাল ফেল বা খারাপ করলে আত্মহত্যার প্রবণতা বন্ধে সংশ্লিষ্টদের সচেতন থাকার তাগিদ বিশেষজ্ঞদের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।